আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব অবাক হচ্ছি, অর্থাৎ জনাব গোলাম মাওলা রনির কিছু বক্তব্য শুনে। বিশেষ করে উনি সম্প্রতি যে সকল বক্তব্যগুলো দিচ্ছেন, যেগুলো অত্যন্ত উস্কানিমূলক, প্রশ্নবিদ্ধ এবং অত্যন্ত বিতর্কমূলক প্রশ্ন। আমরা ঠিক বুঝতে পারছি না যে ঠিক এই মুহূর্তে ওনার মতো একজন বিচক্ষণ ব্যক্তি, যার যে ভাষাগত যে একটা শৈল্পিক সৌন্দর্য রয়েছে, অর্থাৎ যার বিশেষ একটা গুণ এটা, এবং যে কোনো টক শোতে বা যে কোনো ব্যক্তিদেরকে উপস্থিতভাবে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিয়ে ধরাশায়ী করার মতো একজন ব্যক্তি, এক কথা অত্যন্ত কথার দিক থেকে ভাষাগত খুব বিচক্ষণ একজন ব্যক্তি। তো ওনার মুখ থেকে এই জাতীয় অশোভনমূলক আচরণ বা কথাবার্তা আসলে অত্যন্ত কি বলবো, একটা উদ্বিগ্নের বিষয়। কেন ওনার মধ্যে, ওনার এই সম্প্রতি যে বিষয়গুলো লক্ষ্য করতেছি, অর্থাৎ ওনার মধ্যে একটা এই মানসিক ভারসাম্যহীনতার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। কেন ওনার মধ্যে এই ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এত ওনার আপাদমস্তকে অ্যালার্জির আবির্ভাব হচ্ছে, অর্থাৎ চুলকানি শুরু হয়ে গেছে, এটা আমরা বুঝতেছি না। সম্প্রতি কিছুদিন আগে আমি আপনার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে একটা পোস্ট করেছিলাম, যেটা সর্বসাধারণ সমর্থন জানিয়েছে। অর্থাৎ পিনাকি সাহেবও কিছুদিন আগে যখন আপনার প্রথমেই ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে আসলেন, একটা বক্তব্য দিলেন যে আমাকে যদি আপনারা, আমার কথা যদি আপনারা শুনেন তাহলে আমি থাকবো, আপনি যদি আমার কথা নাই শুনেন তাহলে আমার এখানে প্রয়োজন নেই, আমি চলে যাব। উক্ত বক্তব্যে গিয়ে উনি সম্পূর্ণ নেগেটিভ অর্থে নিয়ে গেছেন এবং যথেষ্ট উস্কানিমূলক কিছু কথা বলেছেন, অশোভন কিছু কথা বলেছেন, যার তীব্র প্রতিবাদ আমি করেছি। তো ওনার কিছুদিন আগে এরকম এই গাত্রদাহ বা আপনার শারীরিক যে অ্যালার্জি বা চুলকানির যে প্রবলেম, পিনাকি সাহেবের কিছুদিন আগে ছিল, ওনার একটা কিছুটা দমন হয়েছে, এখন আবার শুরু হয়েছে গোলাম মাওলা রনি সাহেব। ওনার কথাতে যেটা আমরা বুঝতে পারতেছি বা যে গ্রাণ আমরা পাচ্ছি, গ্রাণ শব্দটা বলে ভুল হবে, দুর্গন্ধ পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মনে হয় যে উনি এই আওয়ামী লীগকে প্রমোট করার জন্য দাদাবাবুদের কাছ থেকে হয়তো ওনার পকেটে কিছু এসেছে। তা না হলে উনি কেন যে আওয়ামী লীগ নিয়ে এত উনি আপনার নেগেটিভ মন্তব্য করেছেন, ট্রোল করেছেন, সেই ব্যক্তি কিনা এখন বা যার মধ্যে এখন আমরা সুর দেখতে পাচ্ছি, এটা আসলে একটা সুবিধাবাদীর লক্ষণ। ওনার এতদিন আসলে সাবজেক্ট ছিল একরকম, বিভিন্ন রকম সাবজেক্ট ছিল কথা বলার, বা ওনাকে টক শোতে নিয়ে আসতো, কথা টথা শুনতো, ওনার মূল্যবান বক্তব্য শুনতো, ওনার সাবজেক্ট ছিল। এখন মনে হয় ওনার মধ্যে কোনো সাবজেক্ট নেই আসলে আলোচনা করার। এর জন্য এই যে ব্যক্তিটা বর্তমানে মানবতার ফেরিওয়ালা হয়ে বাংলাদেশে এসেছেন, সারা বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছেন ইতিমধ্যে। 1971 থেকে 2024 সাল, সুদীর্ঘ 53 বছরে এমন কিছু ঘটনা বা এমন কিছু উনি কার্যক্রম আমাদের দেখিয়েছেন যা সর্বস্তরের মানুষ ওনার প্রতি প্রচণ্ড প্লেসড। এমন একজন ব্যক্তিকে নিয়ে কেন ওনার পা থেকে মাথা পর্যন্ত অ্যালার্জি বা চুলকানি শুরু হয়েছে আমরা বুঝতেছি না। উনি কি চাচ্ছেন? কে ওনার এই পকেট ভারী করলেন? কে ওনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে আপনার উৎসাহিত করছেন আমরা জানি না। এখন গোলাম মাওলা রনি সাহেব, আপনাকে বলছি, আপনার যতটুকু সুনাম রয়েছে, যোগ্যতা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, ফলোয়ার্স রয়েছে, এগুলোর যে ভালোবাসা, সেটা থেকে আপনি আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না। শুধুমাত্র আপনার স্বার্থের জন্য এবং আপনার ভিতর যে ঘৃণ্য চরিতার্থ যে একটা কাজ করতেছে সেটার জন্য। অর্থাৎ আপনার যে একটা জনপ্রিয়তা, আপনি সেটা বুঝতে পেরেছেন যেটা আপনার একটা বিশাল বড় হাতিয়ার, এবং সেই হাতিয়ারটাকে আপনি অসৎ কাজে ব্যয় করার চেষ্টা করছেন, এখন অপচেষ্টা করছেন যেটা আমি বলবো। কিন্তু আপনার এই অপচেষ্টা বিফল হবে, কোনো লাভ নেই। আমি বারবার ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে একটা কথা বলেছি, প্রথম থেকে যেদিন উনি ক্ষমতায় আসেন আমি বলেছি ডক্টর ইউনূস মানেই হচ্ছে বাংলাদেশে একের পর এক চমৎকার কিছু চমকপ্রদ চমক আমরা দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, তিনি যেদিনকে এসেছেন আমি সেদিনেই পোস্ট করেছিলাম, এই বক্তব্য দিয়েছিলাম। তারপর থেকে একের পর এক আমরা সত্যিই এমন কিছু অলৌকিক বা এমন কিছু অলৌকিক কথাটা বলা ঠিক ঠিক হবে না, মানে এমন কিছু সুন্দর সুন্দর দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যা ইতিপূর্বে আমরা দেখিনি। অর্থাৎ ওনার প্রত্যেকটা গঠনমূলক যে কার্যক্রমগুলো সর্বসাধারণের কাছে আপনার গৃহীত হয়েছে, সবাই সমর্থন জানাচ্ছে। আমি উনি যেদিন প্রথম বসেন, দায়িত্ব পালন করেন, তখনই বলেছিলাম যে ওনার এই অবস্থান হয়তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কিছুটা স্বার্থের ব্যাঘাত ঘটবে, ধনী শ্রেণী ব্যক্তিদের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছে, যারা এই চুরিচামারির দিকে সম্পৃক্ত রয়েছে, ঠিক আছে, তাদের কিছু ব্যাঘাত ঘটতে পারে, এটা আমরা জানি। কিন্তু এতটুকু আমি নিশ্চিত বলে দিয়েছিলাম
যে ওনার আশাতে, ওনার আগমনে অন্তত বাংলাদেশের অত্যন্ত নিম্ন শ্রেণীর যারা, একেবারে হতদরিদ্র যারা, তাদের মুখে হাসি ফুটবে, তারা তাদের ন্যায্য অধিকার পাবে। এটা আমি একদম প্রথম দিন বলেছিলাম। তার কারণ আছে, ডক্টর ইউনূস ওনার অভিজ্ঞতা, আসলে যারা মন্তব্য করেন ওনার সম্পর্কে, ওনার আপাদমস্তক আপনাদের ওনার ওয়েট মাপার মতো যোগ্যতা আপনার হয় নাই। আমি কেন বলেছিলাম অত্যন্ত রুড লেভেলের ব্যক্তিরা, যারা নিম্ন শ্রেণী, তারা তাদের মুখে হাসি ফুটবে, কেন উনি একদম নিম্ন শ্রেণীর ব্যক্তিদের সাথে চলাফেরা করে এসেছেন। এবং সবচেয়ে হায়ার ক্লাস যারা আছে, হায়ার এডুকেটেড যাদের বলেন, বা একেবারে এলিট শ্রেণী যাদের বলেন, তাদের সাথে উনি চলাফেরা করে এসেছেন। এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমি বারবার বলেছি, ওনার চাওয়া পাওয়ার কিছু নাই। ওনার এই পরন্ত বয়সে চাওয়া পাওয়ার কিছু নেই। যে ব্যক্তি বলতে পারে যে আমার নির্দিষ্ট একটা বাড়ি নেই, আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার সব কিছু আমি ট্রাস্টে দিয়েছি, সেই ব্যক্তিকে নিয়ে আপনাদের এত কেন চুলকানি থাকবে রে ভাই? একটা ব্যক্তি বসছে, আপনার দেশটা শূন্য হাড়িতে পরিণত হয়েছে, সেই হাড়িতে কিছুটা খাবার জোগাড়ের ব্যবস্থা করতেছে, তারপর আপনার ক্ষমতায় বসেন। সেই হাড়িতে খাবার থাকলে তো নিজে খাবেন, নিজের দলের নেতাকর্মীদের খাওয়াবেন, দেশের জন্য কিছু করবেন, দেশবাসীকে কিছু খাওয়াবেন। আপনি হাড়ি শূন্য, আপনি একেবারে উঠে পড়ে লেগেছেন ব্যক্তিটার পিছনে। কি এমন নেগেটিভ কাজ করেছি যেটার জন্য ওনার পিছনে আপনারা এত উঠে পড়ে লেগেছেন? এই সকল নোংরামি বাদ দেন, দেশটা একটু উন্নয়নের দিকে যাচ্ছে, একটু যেতে দেন। উনি সবার সাথে আলোচনা করতেছে, এসেই উনি যত রকম রাজবন্দী যারা ছিল, রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট যারা ছিল, তারা জেলে ছিল, প্রত্যেকটা ব্যক্তিকে উনি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? একটা রাজনৈতিক ভালো একটা ফিল্ড তৈরি করার জন্য। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতেছেন উনি, বারবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ না পর্যন্ত ওদের নির্দিষ্ট বিচার হবে, সুনির্দিষ্ট, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কিছু করতে পারবে না। এতে আপনারা তো গাত্র দেওয়া হচ্ছে কেন? ঠিকই তো আছে, এটা তো জনগণের চাওয়া। ওরা যে অপরাধ করছে, পুরো দেশটাকে যেভাবে লুট করছে, ব্যাংক যেভাবে আপনার দেউলিয়া করে ফেলছে, দেশটাকে তলাবিহীন চুরিতে পরিণত করেছে, এটা বিচার করবেন না উনি? এটা তো এটা তো একেবারে সর্বস্তরের মানুষের চাওয়া। কারণ আমাদের সাধারণ মানুষের টাকা শোষণ করে ওরা আপনার এই বাহিরে টাকা পয়সা অর্থ পাচার করেছে, টাকার পাহাড় গড়েছে। এটার বিচার তো অবশ্যই আমরা চাইব। আপনাদের প্রবলেম হচ্ছে কেন? আপনারা তো আওয়ামী লীগ ধ্বংস হোক না হোক, এটা আপনার তো মাথা ব্যথা কেন? আপনি তো এখন আওয়ামী লীগ করেন না, তার মানে কি একদিন অভিনয় করছে? আমি সন্দেহ করেছিলাম আপনি কিনা অনেক আগেই, যে আওয়ামী লীগের সময়ে আপনার মতো ব্যক্তি, আমার কিছু কলিগের সাথে আলোচনা করেছিলাম আরও মাসখানিক আগে, যে এই ব্যক্তিটা আওয়ামী লীগ নিয়ে এত বড় বড় কথা বলেছে, অথচ ওনার যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যার পিছনে কোনো শক্তিশালী কোনো ভূমিকা নাই, কিচ্ছু নাই, এই ব্যক্তিটাকে কেন আওয়ামী লীগ গ্রেপ্তার করতেছে না? ওকে কেন, তাকে কেন আপনার আয়নাঘরে নিয়ে যাচ্ছে না? অথচ এর যে বড় বড় যারা মাথাওয়ালা, তাদেরকে নিয়ে সেইখানে ভরে রাখছে। এটার পিছনে কোনো কোনো রহস্য আছে। সেই রহস্যের মানে দুর্গন্ধ এখন বেরিয়ে আসতেছে। এই নোংরামি বাদ দেন, ঠিক আছে? উস্কানিমূলক নোংরামি বাদ দেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এসেছেন? আমি বারবার বলেছি, উনি এসেছেন তার মূল একটা কারণ হচ্ছে, ওনার জীবনে উনি যতটুকু সুনাম অর্জন করেছেন, ওনার জীবনে আর সুনামের প্রয়োজন নেই। একটা ব্যক্তি জীবনে যতটুকু চাওয়া পাওয়ার দরকার, তার চেয়ে অনেক 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 বেশি আল্লাহ ওনাকে দিয়েছেন। এখন উনি শেষ বয়সে এসেছেন শুধুমাত্র নিজের দেশের একটা সুখ্যাতি অর্জন করে, ওনার সম্পর্কে যারা বাজে মন্তব্য করতেন, চিন্তা করতেন, সেই চিন্তাধারণা পরিবর্তন করানোর জন্য, এবং বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এমন এক দৃষ্টান্ত উনি স্থাপন করতে চাচ্ছেন সারা পৃথিবীতে, যেন ওনার জীবনের শেষ সুনামটা, শেষ অর্জনটা নিজের দেশকে কেন্দ্র করে হয়। এটি হচ্ছে ওনার মূল আপনার লক্ষ্য। এই জিনিসটাকে আপনারা একেবারে নোংরামির দিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন। কেন রে ভাই? উনি ধর্মের কথা বলতেছেন, উনি আলেমদের ডেকে নিয়ে আলেমদের সাথে মত বিনিময় করতেছেন, অন্য অন্য দলের নেতাকর্মীদের সাথেও করতে চাচ্ছেন। উনি সবাইকে কিন্তু স্বাগতম জানাচ্ছেন, কারোর প্রতি ওনার কোনো বৈষম্য, কোনো আচরণ আমি দেখতে পাচ্ছি না। উনি আলেমদেরকে সরাসরি ঘোষণা দিচ্ছেন যে আলেমদেরকে আমার ভালো লাগে, যে আলেমরা সারা জীবন মানে কি বলে 17 বছর অন্যায় অত্যাচার নির্যাতনের মধ্যে স্টিম রোলারে তারা পরিণত হয়েছিল, যাদেরকে প্রতিনিয়ত নির্যাতন করা হয়েছিল, তাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। সেই আলেমদেরকে উনি সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। যে প্রবাসীরা দিনের পর দিন আপনার কি বলবো আমি অবহেলার পাত্রে পরিণত হয়েছিল, আপনি এয়ারপোর্টে আসলে তাদেরকে কুকুর বিড়ালের মতো আচরণ করতো। আমরা যারা ভালো রাষ্ট্রে ছিলাম আমাদের হিসাবটা আলাদা, কিন্তু মিডল ইস্টে যারা ছিল, বিশেষ করে মালয়েশিয়া বা অন্যান্য ছোট ছোট যে দেশগুলো আছে, আমি চোখের সামনে দেখেছি তাদের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করেছে। সেটার বিপ্লব ঘটিয়েছে, সেটা পরিবর্তন ঘটিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন ঘটনাকে আপনি আপনার কাছে প্রশ্নবিদ্ধ হলো, এরকম কিছু মেনশন করেন পারলে আপনি? সেটা করবেন না, খালি খোঁচাখুঁজি জানেন। একটা ব্যক্তি বসতে না বসতে পিছনে আপনি পাশের নিচে আলপিন বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন যেন না বসতে পারে। এই নোংরামির খেলা বাদ দেন না, দেশটা তো শেষ করে ফেলতেছেন আপনারা। আর কত দালালি করবেন, আর কত সুবিধাবাদী নিজেদেরকে প্রমাণ করবেন? নিজের যতটুকু শিক্ষা মেধা আছে একটু ভালো কাজে ব্যয় করেন। যেখানে আলেম সমাজ ওনার প্রতি পৃষ্ঠ, যেখানে সংখ্যালঘিষ্ঠ যারা রয়েছে হিন্দু সম্প্রদায়, তারা পর্যন্ত ওনার আচরণে পৃষ্ঠ, ওনার যে রাজনৈতিক টেকনিক্যাল বক্তব্য, আলহামদুলিল্লাহ, একটা প্রশংসা করার মতো।
আমি 1900 আমি আমি কি বলবো, আমি আমার লাইফে যতটুকু দেখেছি, আমার রাজনৈতিক বয়স চলতেছে 1999 সালে 2024 সাল, প্রায় কত 26 বছর চলতেছে রাজনৈতিক বয়সটা, 25 বছর। এতটুকু ক্যারিয়ার আমি যতটুকু দেখেছি, এত সুন্দর টেকনিক্যাল ভাষা আমি কোনো কি বলবো শাসকের মুখ থেকে আমি এখন পর্যন্ত পাইনি। আর এতটা সাদামাটা জীবন, সে একেবারে ফ্লোরে বসতে পারে, একটা বস্তি থেকে বসতে পারে, একটা বস্তির ব্যক্তিকে জড়ায় ধরতে পারে, এমন একটা মেন্টালিটির ব্যক্তি, সাদা মনের মানুষ। উনি বারবার বলেছেন যে আমি গ্রামীণ ব্যাংক, আমাকে যে সুদখোর ঘুষখোর যেগুলো বলা হচ্ছে, এগুলোর সাথে আমি সম্পৃক্ত নই। আমি জাস্ট উক্ত প্রতিষ্ঠানগুলো একজন বেতনভুক্ত কর্মচারী মাত্র, আমি প্রতিষ্ঠিত করছি, কিন্তু আমি বিষয়গুলো সম্পূর্ণ জনগণের মালিকানাধীন করে দিচ্ছি। তারা কি করেছে না করেছে আমি জানতাম না, আমি চলে গেছি। মানে এই ব্যক্তিটা সম্পর্কে একটা বাজে একটা ধারণা, উনি জাস্ট ওনার সম্পর্কে যে নোংরা যে ধারণাগুলো তৈরি করেছে বা আওয়ামী লীগ পুশিং করছে সাধারণ মানুষগুলোকে ওনার সম্পর্কে, এমন একজন সম্মানিত ব্যক্তি সম্পর্কে, সেই ব্যক্তিটাকে কুলুষিত করার জন্য যে নোংরামির যে খেলা খেলেছে আওয়ামী লীগ, উনি জাস্ট নিজের সত্যতা প্রমাণ করার জন্য এই সুযোগটা চেয়েছেন আল্লাহর কাছে, হয়তো বা উনি সেটা পেয়েছেন। উনি এটাই চাচ্ছেন শেষ সময় যে অন্তত ওনার সম্পর্কে যে কালিমা লেপনগুলো করা হয়েছে, উনি এটা স্বচ্ছতা প্রমাণ করবেন এবং দেশের একটা উন্নয়ন করে সারা পৃথিবীতে একটা রোল মডেল করা, বাংলাদেশকে রোল মডেল হিসাবে তৈরি করবেন এবং ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন বা এটা কি মনে করতেছেন, নিজের দেশের একটা কিছু করে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। এগুলো বোঝাই যাচ্ছে খুব সূক্ষ্মভাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন না, আপনি একটা বক্তব্য দিচ্ছেন, আপনার আধা ঘন্টার একটু বক্তব্য একটা সাধারণ মানুষ যারা আপনার ফ্যান ফলোয়ার রয়েছে তারা যদি দেখেও, সেখানে সর্বোচ্চ গেলে 5 থেকে 10 টাকার এমবি খরচ হয় কিনা সন্দেহ সন্দেহ। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আধা ঘন্টার একটা বিবৃতি শোনার জন্য এলিট শ্রেণীর ব্যক্তিরা, পৃথিবীর এলিট শ্রেণীর ব্যক্তিরা প্রতিযোগিতায় লিপ্ত হয়। ওনার আধা ঘন্টার একটা বিবৃতি মূল্য কত আপনারা জানেন? $৭৫,০০০ থেকে শুরু করে $1,00,000+। যারা ডলারের সাথে বাংলাদেশে এটা কনভার্ট করতে পারেন তারা কনভার্ট করে দেখবেন। কোথায় 5-10 টাকার এমবি খরচ করে আপনার যোগ্যতা মানুষ শুনে, আর ওনার এরা শোনার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাও $৭৫,০০০ থেকে শুরু করে $1,00,000+। বুঝতে হবে আপনাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। সারা বিশ্বের মধ্যে যে ব্যক্তিগুলো, মাত্র 12 জন ব্যক্তি 3টে অ্যাওয়ার্ড পেয়েছেন, বিশেষ অ্যাওয়ার্ড। তার মধ্যে একটা হচ্ছে নোবেল, শান্তিতে নোবেল পেয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আর একটা পেয়েছেন আপনার আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, আর একটা পেয়েছেন মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টে অ্যাওয়ার্ড সারা পৃথিবীতে 12 জন ব্যক্তি পেয়েছেন। এছাড়া উনি আপনার অলিম্পিকের যে রুরাল যে অ্যাওয়ার্ড যেটা আর কি বলা হয় সম্মাননা, সেটা সারা পৃথিবীতে 2 জন ব্যক্তি পেয়েছেন, তার মধ্যে উনি একজন। এছাড়া ওনার আরও 115টা না কটা দিনে অ্যাওয়ার্ড রয়েছে, বিশেষ অ্যাওয়ার্ড। তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলোর সাবজেক্ট বাদ দিলাম। সারা পৃথিবীতে আপনার 107টি দেশে ওনার সেন্টার রয়েছে ডক্টর ইউনূস সাহেবের নামে। ওনার যে সামাজিক বিজনেস যে একটা তথ্য, সেই তথ্যের উপর ভিত্তি করে আর কি। তো এই যে বিষয়গুলো যেহেতু অত্যন্ত চিন্তার বিষয়, কানাডার মতো একটা রাষ্ট্রে ওনার রীতিমতো একটা ওনাকে উদ্দেশ্য একটা সাবজেক্ট আছে বইয়ের পাঠ্যপুস্তকের মানে বাধ্যতামূলক সাবজেক্ট যেটা আর কি। তো ওনার অবস্থান কোথায়, আপনি গোলাম মাওলা রনি আপনার অবস্থান কোথায়? ইলিয়াস আলী আসলে আপনার সম্পর্কে যে মন্তব্যটা করেছে, প্রথমে একটু খারাপ লেগেছে, আপনার ইমোশনাল কথাবার্তা শুনে এখন দেখি যে আসলে লোকটা যা বলে ভালোই বলে। কার এসপার হলে সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমিও একটা দল করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত সেই 1999 সাল থেকে। আলহামদুলিল্লাহ অনেকগুলো আমার রাজনৈতিক পদবীর মধ্যে আসছে। আমি আপনার 51 নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলাম, যাত্রাবাড়ি থানার আমি যুগ্ম সম্পাদক ছিলাম যুব দলের। তো রাজনৈতিক ক্যারিয়ারে আমিও তো কিছু না কিছু অর্জন করেছি। সেই আমি বলতেছি একটা জিনিস, যে এই ব্যক্তিটাকে মানে এই মুহূর্তে তো নির্বাচনের জন্য তো পাগল হলে চলবে না। আগে দেশের পরিস্থিতি ভালো করতে হবে, দেশে হাড়িতে খাবার জোগাড় করতে হবে, তারপর সেই হাড়ির খাবার চারিদিকে বন্টন করতে পারে যে সরকার হাতে ক্ষমতা দিবেন উনি এরকম একটা ক্ষেত্রফল তৈরি করতে চাচ্ছে, পরিবেশ। কিন্তু সেই সুযোগটা আমাদের দিতে হবে, এ সবচেয়ে বড় কথা। এখন আমি একটা দল করে দিই, আমি দলের দিকে অন্ধ পাগল হয়ে যাব, উনি না আসা পর্যন্ত কিছুই হবে না, হ্যান না তেন না, এগুলো লিখতে আমরা বিবেক প্রতিবন্ধীর লক্ষণ, জ্ঞানপাপীদের চিন্তাধারা। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা অবশ্যই নিরপেক্ষ চিন্তা ভাবনা করবে। তো আমি অবশ্যই বাংলাদেশ জাতীয়বাদী দলের যে কর্ণধার, ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান সাহেব, ওনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। উনি যথেষ্ট সাপোর্টমূলক কথাবার্তা বলতেছেন ইউনূস সাহেব সম্পর্কে। অর্থাৎ উনিও সময় চাচ্ছেন যে দেশটা একটু গোছানো হোক, বা ওনার দলের পক্ষ থেকে যে মহাসচিব তারাও হয়তো মাঝে মাঝে একটু অধৈর্য হয়ে যান, মির্জা ফখরুল ইসলাম সাহেব, ঠিক আছে, কী কারণে জানি না। তারপরও মোটামুটি সহনশীল পর্যায়ে ওনারা আছেন। ওনারা মানে বড় বড় মাথা যারা, তাদের এত মাথা ব্যথা নেই, ওরা চাইতেছে দেশটা ঠিক হোক। এই জন্য তারেক রহমান সাহেবকে অবশ্যই সাধুবাদ জানাবো ওনার এই সুন্দর সুন্দর বক্তব্য এবং দেশে একটা ভালো একটা পরিবেশ নিয়ে আসার জন্য ওনার যে নেতাকর্মীদের যে উনি প্রতিনিয়ত প্রেশারে রেখেছেন এবং প্রতিনিয়ত অ্যাডভাইস করে যাচ্ছেন দেশে যেন কোনো মরাজগতা না হয়। তারপর বিশেষ করে আপনার এই চাঁদাবাজিগুলোর সাথে যেন কোনো সম্পৃক্ততা না আসে, সংখ্যাগরিষ্ঠদের উপরে যেন কোনো রকম সংখ্যালঘিষ্ঠদের উপরে যেন কোনো প্রকার হামলা না হয়, ঠিক আছে,
মানুষ যেন কোনো আপনার কী করে দুর্ভোগ ভোগ না করতে হয়, এর জন্য উনিও বলতেছেন যে আইনের আশ্রয় তাদেরকে সোপর্দ করার জন্য। এই যে বিষয়গুলো, ঠিক আছে, খুব ভালো ভালো পদক্ষেপ উনি নিচ্ছেন বা ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, এর জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। তারপরে বাংলাদেশ ইসলামিক যে দলগুলো রয়েছে, আপনি চিন্তা করে দেখেছেন ইসলামিক দলগুলো কখনো ঐক্যবদ্ধ হতে দেখেছেন? না। যেই ব্যক্তিগুলো ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বাজে মন্তব্য করতে আসার আগে, সেই ব্যক্তিগুলো ওনার এখন বন্ধুত্বে পরিণত, মিত্রতে পরিণত হয়েছে। যারাই যাচ্ছে ওনার কাছে তাই ওনার প্লিস্ট হয়ে যাচ্ছেন ওনার কথাতে, ওনার চিন্তাধারায়। এমন একজন ব্যক্তি, আমি তো মনে করি পরশ পাথরের মতো। এখনো সময় আছে, নোংরামি বাদ দেন। পিনাকি সাহেবকে বলছিলাম উস্কানিমূলক কথা বাদ দেন, ভিউয়ার্স পাওয়ার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য। গোলাম আলা রনি সাহেবকে একই কথা বলতেছি, যে যতটুকু জনপ্রিয়তা আছে আর নষ্ট করেন না। অলরেডি 70% দেশ শেষ করে ফেলেছেন এই দালালি মতবাদ দিয়ে। বাকি যতটুকু আছে এতটুকু ধরে রাখার জন্য আবার পজিটিভ কথা বলেন, নেগেটিভ কথা বাদ দেন। কে কি পকেটে দিচ্ছে, সেই পকেটে টাকাটা বড় কথা না, সম্মানটা সবচেয়ে বড় কথা। কারণ আপনার মুখ থেকে ধর্মীয় কথাবার্তা শুনি আমি, তাই ধর্মের আগে চিন্তা করেন, শেষ বিচার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা মাথায় রেখেন। ধন্যবাদ সবাইকে। কেউ আমার কথাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি সবসময় ইসলামিক বক্তব্য করি, ঠিক আছে, কিন্তু আমি অন্যায় যখনই দেখি সাথে সাথে আমি তার প্রতিবাদ করি। আপনারা আমার প্রত্যেকটা ফেসবুক, আমি সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমার লেখা উপন্যাসগুলোতে একই, আমার কবিতার ভাষাগুলো একই, সব কিছুতে। কারণ আমি এতটুকু বিশ্বাস করি মনে প্রাণে, এই জগতে আমার শেষ জগৎ না, এটা একেবারে একটা অর্থহীন জগৎ। পরবর্তী যে আমার অনন্তকালে যে জগৎটা রয়েছে, সেটার জন্য আমার সব কিছু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। নিজের সততার দিক থেকে আমাকে শতভাগ থাকতে হবে, নীতি আদর্শ দিক থেকে শতভাগ থাকতে হবে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাব দিয়ে করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আরে ভাই, 100 বছর বাঁচার ক্ষমতা আমি রাখি না, সেই যোগ্যতা আমার নাই। আমি এই ইহকালের চাকরিকে নিয়ে পড়ে থাকবো, প্রশ্নে আসে না। এটি সবচেয়ে বড় বিষয়। এর জন্য বলছি গোলাম মাওলানা রনি সাহেবকে বা পিনাকি সাহেবকে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। বাংলাদেশে এমন একজন শাসক আপনারা দেখাতে পারবেন যে বর্তমানে এই দুঃসময় বা এই ক্রান্তিকালে, এই অশুভ ক্রান্তি লগ্নে এমন একটা শাসককে দেখাতে পারবেন যিনি এখন বসে ভারতের সাথে সরাসরি টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে, ভারতকে হুমকি দামকি দেওয়ার ক্ষমতা রাখে? একটা ব্যক্তিকে দেখাতে পারবেন না। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলে হাজার শুকরিয়া। বাংলাদেশের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় একটা ভালোবাসা আছে, ছিল। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই লোকটাকে পাঠিয়েছে, বসিয়েছে, যিনি সারা ওয়ার্ল্ডে মানে যে কোনো বহির্বিশ্বের যে শত্রুপক্ষ রয়েছে তাদেরকে হুমকি দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ ওনার সেই জনপ্রিয়তাটা আছে, উনি সেটা অর্জন করেছেন। উনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তত্ত্বাবধায়ক সরকারের বসে বসতেন, আমরাও আন্দোলন করতাম যে ব্যক্তি তাড়াতাড়ি আপনি নামেন, একটা দ্রুত একটা ব্যক্তিকে আপনার ক্ষমতায় দেন। কেন বলতাম? কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকা মানে হচ্ছে বহির্বিশ্ব থেকে যে কোনো সাহায্য, অনুদান বা সহযোগিতার এই হাতগুলো কী করা, মানে ক্লোজ হয়ে যাওয়া, সরে যাওয়া। কেউ হেল্প করবে না। যে দেশে সেনাপ্রধানরা যখন ক্ষমতায় বসবে তাদেরকে সহায়তা করবে না কোনো দেশ, এবং অস্থায়ী কোনো সরকার কেউ করবে না, কারণ তাদের কোনো সিকিউরিটি নেই, ওই হিসেবে করবে না। তখন করতাম অন্য কোনো ব্যক্তি যদি হতো। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন বলতেছি ওনার সময়ের দরকার আছে, থাকুক কিছুদিন? কেন, কোন ভরসা বলতেছি? কারণ উনি বিশ্বের যত বড় বড় দেশগুলো আছে সেখানে যদি উনি দেশের উন্নয়নের জন্য চান, হাত বাড়ান, ওনাকে কেউ নিরাশ করবেন না। মনে চাইতে হবে না, অলরেডি ওনাকে অফার করতেছে সবাই। উনি এমন একজন ব্যক্তি, তেমন একজন ব্যক্তি আপনি দেখেন এই মুহূর্তে বসে যে কোনো দেশের কাছ থেকে চাইবে, অনুদান চাইবে, সাথে সাথে দিয়ে ফেলবে। এমন একটা শাসক দেখেন আপনি, খুব টাফ হয়ে যাবে ভাই। কারণ দেশ এমনি একেবারে তলাবিহীন জড়িতে পরিণত হয়েছে। ব্যাংক সেক্টর বলেন, যে কোনো সেক্টর বলেন, বাংলাদেশ আর বাংলাদেশ নাই। সেই বাংলাদেশকে, সেই ভাঙা বাংলাদেশকে একটু গোছানোর, একটু সংস্কারের, একটু মেরামত করার চেষ্টা করতেছেন উনি। আর সবচেয়ে বড় কথা, এত বড় একটা চাপ উনি নিয়েছেন, উনি কোনো রাজনৈতিক নেতা না। অথচ মাশাআল্লাহ এই পরন্ত বয়স, 70 ঊর্ধ্বে বয়স একজন ব্যক্তি, উনি যে এখন কিন্তু ওনার মেন্টালিটি ঠিক আছে, এত সূক্ষ্মভাবে সব কিছু আপনি মানে পরিচালনা করতেছে, কাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে তার রাজনৈতিক টেকনিক্যাল ভাষা দিয়ে, তার আচরণ দিয়ে, তার অ্যাটিটিউড দিয়ে, তার ভালোবাসা দিয়ে, এগুলো অত্যন্ত প্রশংসনীয় রে ভাই। এই সত্যটা যদি স্বীকার না করতে পারেন, তাহলে তো আপনি আসলে কি বলবেন, যে আপনি অসত্যের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন, আপনার নীতি আদর্শে সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে আলেমরা এখন কত সুন্দর শান্তিতে আছে, সবাই প্লেসড ওনার প্রতি, সবাই বাক স্বাধীনতা ফিরে পাইছে। এমনকি আওয়ামী লীগ করে এরকম ক্ষুদ্র খাদ্র যেগুলো আছে, এগুলো পর্যন্ত আপনার ফেসবুকে দেখে আমি মন্তব্য করতেছে, ইউনূসের নামের বিরুদ্ধে মন্তব্য করতেছে, দেশের বিরুদ্ধে কথা বলতেছে, শেখ হাসিনার সপক্ষে স্লোগান গাইতেছে বা প্রশংসা করতেছে। এই যে বাক স্বাধীনতা উনি ইচ্ছেন দিকে তো করতে পারতেছে, উনি তো ইচ্ছা হলে এগুলো বন্ধ করে ফেলতে পারতো, সেই ওনাদের সেই পাওয়ারটা নিয়ে তো আসছে। কিন্তু না, উনি সবাইকে বাক স্বাধীনতা দিচ্ছে। কার কি বলবা বলো, সমস্যা নেই। ওনাকে বক্তেছে বকো, সমস্যা নেই। ওনাকে প্রশংসা করতেছে করো, সর্বদিকে মানুষকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। উনি কেন চাচ্ছেন? উনি সবার সমালোচনা এবং আলোচনা এবং সুখ্যাতি, এবং যদি ওনার সম্পর্কে কোনো বাজে কোনো মন্তব্য, সব কিছু মিলে উনি সব কিছু অ্যানালাইজ করি, তারপরে দেশের উন্নয়ন করাবেন। বুঝতে হবে যে ওনার ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে, সেগুলো সমালোচনা থেকে জানবে। ওনার প্রশংসা কোথায় হচ্ছে, ওইগুলো উনি উৎসাহিত হচ্ছেন, ওইগুলো আবার করবেন। এটাই বারবার একটা কথা বলছেন, আমি পারবো। আপনার যদি একটু আমার সহায়তা করেন, জাস্ট সহায়তা চাচ্ছে আপনার আমার কাছ থেকে, এতটুকু তুমি প্রাপ্য নাকি? এখন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো এমন কোনো কাজ করেনি,
মানুষের কাছে সমালোচনা হওয়ার মতো এরকম কাজ উনি এখনো পর্যন্ত করেনি। না করতে একটা ভালো ব্যক্তির পিছনে যদি আপনার আলপি দিতে থাকেন, সামান্য কিছু করলে তো মনে হয় একেবারে মানে তুলকালাম করে ফেলতেন। আবারও বলছি ভাই, কেউ আমার কথা মনে কিছু নেবেন না, আমার কথা এরকমই 12 মাসের স্ট্রেট কথা বলি। আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, যার জন্য পৃথিবীর কাউরে ভয় পাই না কথা বলতে। এটাই সবচেয়ে বড় কথা। যে এক আল্লাহকে ভয় পায় সে দুনিয়াবি কাউকে ভয় করার চিন্তা করবে।